আমার মা এসে রান্না করা তরকারির মধ্যে এক মুঠো লবণ ঢেলে দিলেন। আমি বললাম, কি ব্যাপার মা, সবে মাত্র রান্নাটা চড়িয়েছি, আমি তো আগে লবণ দিয়েছি, তুমি আবার এতগুলো লবণ দিলে কেন? মা বলল, মরিচের কৌটোটা কই? আমি মরিচের কৌটোটা দেখিয়ে বললাম, ওই তো। মা মরিচের কৌটোটা সেখান থেকে খুলে এক মুঠো মরিচ নিয়ে তরকারিতে ছিটিয়ে দিলেন। আমি বললাম, মা তোমার এমন কাণ্ড দেখে আমি সত্যি অবাক হচ্ছি। মা বলল, কথা কম বল, হলুদের কৌটা কই? তারপর আমি হলুদের কৌটাও দেখিয়ে দিলাম। এরপর আমি বললাম, নিশ্চয়ই এখান থেকে হলুদ নিয়ে আমার রান্না করা তরকারির 12টা বাজাবে তুমি। মা এবার এদিক ওদিক তাকিয়ে বলল, যা করছি তোর ভালোর জন্যই করছি। আমি বললাম, তুমি কি এমন ভালোর জন্য করছো? এতগুলো লবণ মরিচ দিলে কি তরকারিটা কেউ খেতে পারবে? তাতে সবাই খেতে বসলে বলবে নতুন বউয়ের রান্না খারাপ। মা বলল, আমি তো সেটাই চাই, সবাই যেন তোর রান্না করা খাবার মুখে নিয়ে বলে নতুন বউয়ের রান্না একেবারে বাজে হয়েছে। আমি বললাম, তুমি কেমন মা বলো তো, মা হয়ে মেয়ের বদনাম চাচ্ছ? মা বলল, ওরে আহাম্মক, তুই আমার পেটে হয়েছিস, কিন্তু আমার মতন মাথায় বুদ্ধি রাখিস না। শোন, তোর রান্না যদি ভালো হয় তাহলে প্রতিবেলা সবাই বলবে তোকেই রান্না করতে। তখন দেখবি তোর বড় যা পায়ের উপরে পা রেখে বসে বসে খাবে। রান্না বান্নার দায়িত্ব তোকেই নিতে হবে। আর প্রথম বেলায় যখন তোর রান্না বান্না খারাপ হবে তখন তোকে আর চুলার পাড়ে আসতে হবে না, সবাই তোর বড় যাকে দিয়েই রান্না করাবে। আমি বললাম, এতক্ষণে আমার মাথায় ঢুকলো, সত্যিই তো মা, তুমি একদমই মিথ্যা বলনি। আমার রান্না ভালো হলে তো প্রতিবেলায় আমাকেই রান্না করতে হবে, তার চেয়ে বরং একবার বদনাম হলে আর রান্নাঘরে আসতে হবে না। মা, তুমি আমাকে দারুণ বুদ্ধি দিয়েছো। তারপর মাকে আমি ধন্যবাদ দিয়ে আমি নিজেই রান্না করা তরকারির মধ্যে এক মুঠো হলুদ দিয়ে দিলাম। রাতে সবাই খেতে বসেছে, আমার স্বামী, আমার ভাসুর, আমার যা, সাথে আমার বড় জায়ের বাবা আর আমার মা। একটা কথা বলে রাখি, আমার স্বামীরা 2 ভাই, আমার শ্বশুর শাশুড়ি কেউই বেঁচে নেই। আমার বড় জায়ের বাবা সবসময় এই বাসাতেই থাকে, তিনি নাকি আমার বিয়ের আগে থেকে এ বাড়িতে থাকে। ওনার স্ত্রী মারা গিয়েছে নাকি ওনার মেয়ের বিয়ের আগেই, তাই আমার ভাসুর ওনার শ্বশুরকে এই বাড়িতে রেখেছেন। অন্যদিকে আমার বাবাও বেঁচে নেই, তাই আমার বিয়ের পরে আমার মাকেও আমি সাথে করে নিয়ে এসেছি। সবাই যে যার মতন করে খেতে বসেছেন, আমি সবার প্লেটে তরকারি বেড়ে দিচ্ছিলাম। তখন আমার বড় জায়ের বাবা এক লোকমা ভাত মুখে দেওয়ার পর খেতে গিয়ে কাশতে লাগলেন। তখন আমি বললাম তাওই আপনাদের বাড়ি থেকে হয়তো আপনাকে কেউ মনে করেছে, তাই আপনার কাশি হচ্ছে। উনি চোখ মুখ উল্টিয়ে বললেন, বাপরে বাপ, বাপের জন্মই এমন তরকারি খাইনি, এটা কি রান্না করেছো তুমি? তখন আমার মা হাসতে হাসতে বলল, নিশ্চয় আমার মেয়ের রান্না অসাধারণ সুস্বাদু হয়েছে, তাই না বিয়াই? জি, আপনার মেয়ের রান্না পুরস্কার পাওয়ার মতনই রান্না, একটু মুখে দিয়েই দেখুন। আমার মা তো ঘটনাটা আগে থেকেই জানতো, তাই উনি বুদ্ধি করে খাবারটা মুখে নিচ্ছে না। আমার ভাসুর এবং যা মুখে খাবার নেওয়া মাত্রই তারাও ফেলে দিল। তখন আমার স্বামী বলল, তোমরা সবাই খাবার মুখে নিয়ে এমন করছো কেন? তখন আমার ভাসুর বলল, তুই একটু মুখে নিয়ে দেখ তোর বউ কি খাবার রান্না করেছে। তারপর আমার স্বামীও এক লোকমা ভাত মুখে নেওয়ার পরে আর গিলতে পারছে না। আমার যা বললো, ইভা তুমি রান্না করতে পারো না, সেটা আমাকে বললেই তো পারতে, শুধু শুধু এতগুলো খাবার নষ্ট করার কোনো মানেই ছিল না। আমার ভাসুর বলল, বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন, এর মধ্যে তোমাকে ওকে রান্নাঘরে পাঠানো একদমই উচিত হয়নি। যাও, এখন নতুন করে তুমি রান্না করো। এই খাবার যেমন তেতো তেমন ঝাল, আর লবণের কথা তো বাদই দিলাম, মনে হচ্ছে লবণের পানি দিয়ে রান্না করেছে। এরপর আমার বড় যা বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা যে যা রুমে গিয়ে একটু বসো, আমি রান্না করে তোমাদেরকে ডাক দিব। এ কথা বলে আমার বড় যা রান্নাঘরে গেল রান্না করতে। আমরাও যে যা রুমের দিকে চলে গেলাম। আমার মাও আমার হাত ধরে ওনার রুমে নিয়ে আসলেন। আমি বললাম, কি ব্যাপার মা, তুমি আমাকে তোমার রুমে কেন নিয়ে আসলে? মা বলল, তোর এত বড় একটা উপকার করলাম, তুই খুশি হসনি? আমি বললাম, মা তোমার মতন মা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এমন সময় ওই রুমের পাশ দিয়ে যাচ্ছিল আমার বড় জায়ের বাবা। মায়ের রুম থেকে আমাদের কণ্ঠ শুনে উনি দরজার পাশে দাঁড়ালেন এবং কান পেতে আমরা কি বলছি সেটা শুনতে লাগলেন, যেটা আমরা মা মেয়ে কেউই টের পাইনি। মা বলল, তোর রান্না যে চমৎকার, একবার যদি তোর রান্না সবাই খেত তাহলে ওরা প্রশংসা করতো ঠিকই, কিন্তু সারা জীবন ধরে রান্নার ঘানিটা তোকেই টানতে হতো, আর পায়ের উপরে পা তুলে খেত তোর বড় যা। মায়ের কথায় সায় দিয়ে আমিও বললাম, তাই বুঝি তুমি বুদ্ধি করে তরকারির মধ্যে লবণ মরিচ সবকিছুই দিয়েছো? দরজার আড়ালে দাঁড়িয়ে আমার বড় জায়ের বাবা সব কথাই শুনলেন। মা বললেন, তুই তো জানিস তোর বাপের বাড়িতে ছিল যৌথ পরিবার, তোর বাবারা ছিল 4 ভাই, সবাই একসাথেই খেত। আমাদের 4 জায়ের মধ্যে আমার রান্না ছিল সবচাইতে ভালো, তাই সবাই মিলে ধরেছিল আমাকেই রান্না করতে হবে। যেহেতু যৌথ পরিবার ছিল তাই আমার বড় ভাসুরের কথাই সবাই শুনতো। আমার অন্য 3 যা যখন বসে বসে টিভি দেখতো তখন আমাকে থাকতে হতো রান্নাঘরে। এভাবেই চলছিল। একদিন আমাদের বাড়িতে আসে আমার খালা, উনি প্রায় 1 সপ্তাহ ছিল আমাদের বাড়িতে। বিষয়টি উনি লক্ষ্য করলো। এরপর একদিন আমাকে উনি ডেকে বলল, কি রে খাদিজা,
ভাতিজা, প্রতিদিন দেখি তুই একাই রান্না করিস, তোর অন্য জায়গা কখনোই রান্নাঘরে যায় না, ব্যাপার কি? আমি তখন আমার রান্নার প্রশংসা করার কথা ওনাকে বলি। উনি তখন আমার মাথায় একটা টিপুনি কেটে বলে, ওরে আহাম্মক, যৌথ পরিবারে কখনোই ভালো রান্না করতে নেই। একবার যদি ভালো রান্না করে খাইয়েছিস, সারা জীবন তোকেই রান্না করতে হবে। আমি সেদিন থেকে ওনার কথা মতো খাবারে কখনো লবণ বেশি কম, কখনো হলুদ বেশি দিতে লাগলাম। একটা সময় গিয়ে সবাই আমার রান্নায় অতিষ্ঠ হয়ে গেল এবং আমার ভাসুর সবাইকে ডেকে আমাকে রান্না করতে নিষেধ করে দিল। সেদিনের পর থেকে আমাকে রান্নাঘরে যেতে হয়নি। সেই ফর্মুলাটাই আমি আজকে তোকে দিয়ে পূরণ করলাম। মায়ের মুখে এসব কথা শুনে আমি হাসি দিয়ে জড়িয়ে ধরে মাকে বললাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ মা, আমার এত বড় উপকার করার জন্য। আমাদের মা মেয়ের সমস্ত কথাগুলো শুনে আমার বড় জায়ের বাবা দরজার সামনে থেকে চলে গেলেন। এরপর আমার বড় জায়ের বাবা তার রুমে বসেছিলেন আর ভাবছিলেন এটার প্রতিশোধ কিভাবে নেওয়া যায়। এমন সময় আমার বড় জায় এসে তার বাবাকে বললেন, বাবা রান্না বান্না শেষ হয়েছে, এবার খেতে আসো। আমার বড় জায়ের বাবা তাকে বলল, আমার পাশে বস, তোর সাথে জরুরি কথা আছে। উনি ওনার মেয়েকে আমরা মা মেয়ে যত কথা বলেছি সব কথা খুলে বলেছে। উনি ওনার মেয়েকে ইনিয়ে বিনিয়ে সমস্ত কথাগুলোই বললেন। আমার বড় জা বললেন, বাবা তাহলে এই কাহিনী? আমিও তোমার মেয়ে, ইট খেলে কিভাবে পাটকেল মারতে হয় সেটাও আমার জানা আছে। আমার বড় জায়ের বাবা বলল, রান্নাঘরের দায়িত্ব ওরা মা মেয়ে প্ল্যান করে তোর ঘাড়ে চাপিয়েছে, এবার তুই একটা বুদ্ধি করে পুরো ঘরের দায়িত্বটা ওর কাঁধে ফেলে দে। আমার বড় জা বলল, ঠিক আছে বাবা, আজকে রাতেই তুমি দেখবে তোমার মেয়ে কত বড় অভিনেত্রী। রাতের বেলা খাওয়া দাওয়া শেষে এরপর আমার বড় জা তখন মশারিটা টানাতে যাবে, তখনই ঘাট থেকে পড়ে গিয়ে তার পা মচকে গেল। ওনার কান্নার আওয়াজ শুনে আমরা সবাই দৌড়ে গেলাম ওনার রুমে। তখন আমার বড় জায়ের বাবা বলল, হায় হায়, আমার মেয়ের কি হলো? তো এখন ঠিক মতো দাঁড়াতেও পারবে না। ও ঠিক মতো দাঁড়াতে না পারলে ঘরের কাজকর্ম করবে কে? তখন আমার স্বামী বলল, আরে তাও আপনি এত টেনশন করছেন কেন? ভাবি যে কদিন সুস্থ না হবে সে কদিন না হয় আমার বউ এই বাড়ির সমস্ত কাজকর্ম করবে। কি আর করার, বাবুর বউ ঠিক না হওয়া পর্যন্ত আমরা মা মেয়ে মিলে না হয় সবকিছুই সামলে নিব। পরের দিন বিকেলবেলা আমার মা রুম ঝাড়ু দিচ্ছিল। এরপর আমার স্বামী আর আমার ভাসুর আমার মাকে রুম ঝাড়ু দেওয়া দেখতে আমার বড় ভাসুর বলল, মাওয়াইমা আপনি কেন এই বয়সে রুম ঝাড়ু দিচ্ছেন? আমার মা বলল, কি করব বাবা, এত বড় সংসারে আমার মেয়ে একা কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে, তাই মেয়ের সুখের জন্য আমি নিজে রুম ঝাড়ু দিচ্ছি। তখন আমার স্বামী বলল, মা আমি ঝাড়ু দিচ্ছি, আপনার দিতে হবে না, আপনি গিয়ে রেস্ট করুন। একথা বলে আমার স্বামী আমার মায়ের হাত থেকে ঝাড়ুটা নিয়ে নিল। তারপর আমার ভাসুর তার রুমের দিকে গেলেন। দরজার সামনে যেতেই শুনতে পেল আমার বড় জায়ের বাবা আর বড় জা কথা বলছিল। আমার বড় জা তখন হাসতে হাসতে বলল, দেখেছো বাবা আমি কত সুন্দর কোমর ভাঙার অভিনয় করেছি? আমার বড় জায়ের বাবা বলল, তুই এত সুন্দর অভিনয় করতে পেরেছিস বলেই তো আজকে সমস্ত কাজকর্ম ওরা মা মেয়ে মিলে করছে। আমার ভাসুর তখন দরজার পাশ থেকে দাঁড়িয়ে বাপ মেয়ের কথা শুনতে লাগলো। এই কথা শুনে তখন আমার বড় ভাসুর হাতে তালি দিতে দিতে রুমে ঢুকলো। আর বাবা, মেয়েকে এরকম কুবুদ্ধি দেওয়ার জন্য আপনাকে পুরস্কার দেওয়া দরকার। তারপর আমার জায়ের বাবা বললেন, মেয়েকে কুবুদ্ধি কি শুধু আমি একাই দিচ্ছি? তোমার ছোট ভাইয়ের শাশুড়ি দেয়নি? এরপরের দিন সকালবেলা আমার স্বামী আমার মায়ের সমস্ত কাপড় চোপড় ব্যাগে ভরে ড্রয়িং রুমে নিয়ে আসলেন। অপর প্রান্ত থেকে আমার ভাসুরও আমার জায়ের বাবার কাপড়ের ব্যাগ সহ ড্রয়িং রুমে নিয়ে আসলেন। আমার ভাসুর বলল, আজই আপনি এখান থেকে চলে যাবেন। এরপর আমার মা আমার স্বামীর উদ্দেশ্যে বলল, তোমার বড় ভাবির বাবা না হয় ভুল করেছে, তাহলে আমি কি ভুল করেছি? আমার স্বামী বলল, আমার মা বেঁচে নেই, তাই আমি আপনার মেয়েকে বিয়ের পর আপনাকে মা হিসাবে আমাদের ঘরে নিয়ে আসলাম, আর আপনি ওই সংসারে এসে আপনার মেয়েকে কুপরামর্শ দিচ্ছেন। তাই আমরা দুই ভাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আপনাদের দুজনকে এক্ষুনি এই বাড়ি থেকে বিদায় করব। তখন আমার বড় জায়ের বাবা বলল, শেষবারের মতন কি আমাদেরকে মাফ করে দেওয়া যায় না? আমার ভাসুর বলল, কথায় আছে সুখে থাকলে ভূতে কিলায়, আপনাদেরও তাই হয়েছে, আপনাদের কোনো মাপ নেই। এ কথা বলে আমার মাকে এবং আমার বড় জায়ের বাবাকে ঘর থেকে বের করে দিলেন। তাদেরকে কি ঘর থেকে বের করে দিয়ে ভালো করেছে আপনাদের কি মনে হয়?